আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুবই 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 ভালো আছো। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটি পড়বো আর কি। এবং ভেক্টর চ্যাপ্টার থেকে আমি মোটামুটি প্রায় 50টা এমসিকিউ সিলেক্ট করেছি, যেগুলা ম্যাথ এবং থিওরিটিক্যাল বেসড। এবং আমার ধারণা মতে বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স বা যতটুকু আমার ক্ষুদ্র মস্তিষ্কে আটে, এই এমসিকিউ পড়লে ইনশাল্লাহ তুমি পার পেয়ে যাবা, বা আল্লাহ যদি সহায় হন ইনশাল্লাহ এখান থেকে তোমার কমন পড়েও যেতে পারে আর কি। বাট প্র্যাকটিসটা সবচেয়ে বেশি আসল। এখন চলো আমরা আমাদের প্রথম প্রশ্নটায় যাই। নিচের কোনটি স্কেলার রাশি? কি বলছে? নিচের কোনটি স্কেলার রাশি? সো আমাদের সবার একটা কমন প্রশ্ন, কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি, এটা বোর্ড পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে। বাট দেখা যায় হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি আমরা পার্থক্য করতে পারি না। কেমন যদি হতো, যদি হচ্ছে আমরা একটা ছন্দের মাধ্যমে স্কেলার রাশি আর ভেক্টর রাশিগুলো পার্থক্য করে ফেলতে পারতাম, তাইলে কিন্তু আমাদের আর প্যারা পাইতে হয় না আর কি। সো স্কেলার রাশি আর ভেক্টর রাশি পার্থক্য করার জন্য একটা মজার ছন্দ আছে। তুমি শুধু ভেক্টর রাশি মুখস্থ করবা। কি মুখস্থ করবা? ভেক্টর রাশি মুখস্থ করবা। সো ছন্দটা কি? ছন্দটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে আর কি। কি ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। একটু খেয়াল করো, ভাইয়া বলতেছি, ভবে সব প্রিয়তম প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। টুনির তিতা প্রেমে, হ্যাঁ, তিতা প্রেমে। আচ্ছা, ছন্দটা একটু অকওয়ার্ড লাগলেও বাট অনেক ইফেক্টিভ একটা জিনিস। একটু খেয়াল করো, এই প্রিয়তম বানানটা আমি একটু ভুল করে লিখি, দেখো একটু চেঞ্জ করে দেই, তাহলে কি হয় আর কি, একটু বোঝার চেষ্টা করো। প্রিয়তম ও দিয়ে লিখলাম, দেখো ভতে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে আমাদের বেগ, শতে হচ্ছে স্মরণ, বতে বল, এই পয়রা ফলাতে প্রাবল্য, এই ওতে হচ্ছে ওজন, ততে ত্বরণ, মতে কি আমাদের মন্দন, মতে কি মন্দন, ভাতে হচ্ছে ভ্রামক, টুনির থেকে আসে টর্ক, তিতা থেকে আসে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এবং আমাদের প্রেমে থেকে আসে হচ্ছে পৃষ্ঠটান। এই পয়রাফলা থেকে পৃষ্ঠটান, পৃষ্ঠটান। আর এই ম থেকে আসে মহাকর্ষীয় প্রাবল্য। ভাই একটু নিচে লিখি, মহাকর্ষীয় প্রাবল্য। এই ময়লা ফোড়া থেকে আসে কি মহাকর্ষীয় প্রাবল্য। সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখতে পারতেছো, আমি এইখানে 14টা ভেক্টর রাশি লিখছি, 14টা। এবং এই 14টাই ভেক্টর রাশি আছে। তুমি যদি এই ছন্দটা দিয়ে 14টা ভেক্টর রাশি মুখস্থ করে ফেলতে পারো, তাহলে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি এ নিয়ে তোমার আর প্যারা খাইতে হবে না। তুমি একদম বস হয়ে যাবে আর কি। তুমি কি হয়ে যাবে? একদম বস হয়ে যাবে। সো নিচের কোনটি স্কেলার রাশি? দেখো, আমরা স্কেলার রাশি ইজিলি বের করতে পারি। এইখানে একটা কথা আছে, এই যে পৃথিবীতে যত ভ্রামক আছে সকল ভ্রামক ভেক্টর রাশি, একমাত্র জড়তার ভ্রামক যেটা আছে, কি জড়তার ভ্রামক, একটু বোঝার চেষ্টা করো। জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক হচ্ছে আমাদের স্কেলার রাশি। সকল ভ্রামক ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক যেটা আছে সেটা কি স্কেলার রাশি। আর এটা হচ্ছে ব্যতিক্রম। মনে রাখবা, যাহাই ব্যতিক্রম তাহাই কিন্তু আমাদের পরীক্ষায় আসে। সো সবসময় এই জিনিসটা মাথায় রাখবা, যাহাই আমাদের ব্যতিক্রম তাহাই কিন্তু পরীক্ষায় আসবে। উত্তরটা কি তাহলে? জড়তার ভ্রামক। কারণ হচ্ছে সবকিছু আছে, দেখো বলের ভ্রামক এটা কি ভেক্টর রাশি, কৌণিক ভরবেগ, এই যে আমরা পড়ছি পৃথিবীতে যত ভরবেগ আছে ভেক্টর রাশি, ত্বরণ, এই যে ত্বরণ, ত্বরণ কি আমাদের ভেক্টর রাশি। তো এই ত্বরণ, ভ্রামক, কৌণিক ভরবেগ সবগুলাই ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক কি আমাদের স্কেলার রাশি। পরের প্রশ্নটাই যদি আমরা যাই, একটু খেয়াল করো, পরের প্রশ্নটাই যদি যাই, ওকে। স্কেলার রাশি হচ্ছে, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, স্কেলার রাশি হচ্ছে, সো আমরা একটু খেয়াল করো, আমরা দেখছিলাম এই যে স্মরণটা, ভবে সব, ভরবেগ, বেগ, স্মরণ, বল, এই স্মরণটা কি আমরা পড়ছিলাম ভেক্টর রাশি। সো এই স্মরণটা কিন্তু স্কেলার রাশি হবে না। শক্তি আর বিভব যেটা আছে, শক্তি আর বিভব এই দুইটা স্কেলার রাশি, অর্থাৎ 1 ও 3 আমাদের উত্তর। বুঝা গেছে? সো স্কেলার রাশি, ভেক্টর রাশি, এইখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমাকে কোপায়া দিতে হবে, কোপায়া দিতে হবে। পরের প্রশ্নটা দেখি, যে ভেক্টরের মান 1 একক তাকে কি বলা হয়? আমরা সবাই জানি, একটু বেসিক প্রশ্ন, যার মান 1 একক তাকে আমরা কি বলি? একক ভেক্টর বলি। ঠিক আছে? নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়? একটা ভেক্টরই আছে যার দিক নির্দিষ্ট নয়, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। এই কিছু টুকটাক বেসিক মাথায় রাখতে হবে, তাহলে তুমি লং রানে গিয়ে ফার্স্ট হইতে পারবে, কারণ এগুলাও বোর্ডে আসতেছে কিন্তু, হ্যাঁ, এগুলাও বোর্ডে আসতেছে। পরের প্রশ্নটা যদি দেখি, দেখো একটা ভেক্টর দেওয়া আছে, a = 2i + xj + 4k, b = yi + 6j - 8k। x এবং y এর মান কত হলে a ও b পরস্পর সমান্তরাল হবে?
সো আমরা যেভাবে সচরাচর হচ্ছে সমান্তরাল ভেক্টর বের করি নির্ণায়কের মাধ্যমে, এইভাবে করতে গেলে তোমার 3 দিন লেগে যাবে আর কি। এটার জন্য ভাইয়ের কাছে একটা স্পেশাল শর্টকাট আছে, এই ধরনের ম্যাথ করার জন্য। সেটা হচ্ছে এক্স বাই বিএক্স ইকুয়াল টু এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড ডিভাইডেড বাই বি জেড। ভাই কিচ্ছু বুঝলাম না, বুঝাচ্ছি। দেখো এই যে আয়ের পাশে যেটা আছে, আইকে আমরা তো সচরাচর এক্স অক্ষ বলতে পারি আর কি, এটাকে বলা হয় এক্স অক্ষের সহগ। আবার এই আয়ের পাশে যেটা আছে এটাকেও বলা হয় এক্স অক্ষের সহগ। অর্থাৎ মানে এই এক্স অক্ষের সহগগুলা মানে প্রত্যেকটার যে নির্দিষ্ট অক্ষের সহগগুলা, এটার অনুপাতটা কি হবে, সমান হবে। যদি আমি বলতে চাই এইখান থেকে একটু বোঝার চেষ্টা করো, এই সূত্রটা যদি এইখানে ফেলাই, অর্থাৎ 2i উপরে হবে 2, আমি একটু অন্য কালি দিয়ে লিখি, একটু বোঝার চেষ্টা করো তোমরা। উপরে হবে 2 আর এইখানে নিচে হবে y, অর্থাৎ i এর সহগের অনুপাত। তারপর দেখো এখানে x আছে, এখানে 6 আছে, x বাই 6 ইকুয়াল টু আমরা লিখতে পারি -4 বাই -8, -4 বাই -8। বুঝতে পারছো? মানে এদের প্রত্যেকের যে সহগের অনুপাতটা কি হবে, সমান হবে। এখন তুমি যদি এইটুক কাজ করে ফেলতে পারো, তোমার জন্য বাকি কাজ পানি ভাত। এখন তোমার কি বলছে, x আর y এর মান বের করতে। সো এই দুইটা যেহেতু সমান, আমি এইখান থেকে y এর মান বের করতে পারি। দেখো 2 বাই y ইকুয়াল টু ভাই লিখতে পারি কিন্তু 4 বাই 8 মানে কি, একটু বোঝার চেষ্টা করো। 4 বাই 8 মানে কি 1 বাই 2, মাইনাস মাইনাসে তো কাটাই, তাহলে y ইকুয়াল টু কত আসে, y ইকুয়াল টু 4 আসে। y ইকুয়াল টু কিন্তু 4 পেয়ে গেছি। আচ্ছা এই দুইটা যদি সমান করি, একটু বোঝার চেষ্টা করো। এখন আমি x এর মান বের করব, অর্থাৎ এইটার সাথে এটা সম্পর্ক করব। তাহলে x বাই 6, একটু বোঝার চেষ্টা করো ভাই, কি লিখতে পারি 4 বাই 8, তাই না? 4 বাই 8 মানে কি আবার 1 বাই 2। সো আমি x ইকুয়াল টু কি লিখতে পারি, 6 বাই 2 লিখতে পারি, x ইকুয়াল টু 3। তাহলে x3 y4, উত্তর কি ক নাম্বারটা? বোঝা গেছে? শর্টকাট টেকনিকে 2 সেকেন্ডে তুমি যখন হচ্ছে মনে মনে করবা, এটা তো আমি তোমারে বুঝাইছি দেখে একটু সময় লাগছে, তুমি 2 সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবা, তোমার কোনো প্যারা হবে না। আচ্ছা কেউ আবার হচ্ছে মাইন্ড টাইন খায় না ভাই, হচ্ছে অনেকটা হচ্ছে কেমন জানি গলায় মাইকটা ঝুলাইছি আজকে। এটার কারণ হচ্ছে হইলো আমার যে বয়াটা আছে, বয়াটা হচ্ছে গতকালকে শ্রাবণ ভাই ছিঁড়ে ফেলছে আর কি, এখন কিছু করার নাই আর কি। পরেরটা যদি দেখি, এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত? আচ্ছা বি এর লম্ব বিক্ষেপ, দেখো এত কিছু দেখবা না, ফিজিক্সে একটা মজার জিনিস আছে, তুমি যদি শেষ লাইন দেখো তাহলে উত্তর বের করে ফেলতে পারবা। কার বলছে, বি এর লম্ব বিক্ষেপ, তাই না? সো যার লম্ব বিক্ষেপ তার সাথে cos থিটা গুণ করে দিবা। কি, বি এর লম্ব বিক্ষেপ বি cos থিটা। এইখানে যদি বলতো এ এর লম্ব বিক্ষেপ এ cos থিটা, এটাই টেকনিক, ঠিক আছে? এটাই টেকনিক, এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা, তাইলে কিন্তু আর প্যারা পাইতে হবে না। অর্থাৎ যার লম্ব বিক্ষেপ তার সাথে cos থিটা গুণ। এখানে যদি এ এর লম্ব বিক্ষেপ বলতো এ cos থিটা। সো আগের যে জিনিসগুলো এগুলো এত মাথা কামানোর দরকার নেই, শেষ লাইনটা মাথা কামাবা তাইলেই হইছে। পরের প্রশ্নটা দেখি। আচ্ছা নাইস একটা প্রশ্ন, a ইকুয়াল টু 2i প্লাস xj মাইনাস 4k। নাইস, আমি একটু দেখি। এবং b ইকুয়াল টু হ্যাঁ ফ্রেমে আসতেছে, ওকে। b ইকুয়াল টু yi প্লাস 6j মাইনাস 8k। x ও y এর মান কত হলে, আচ্ছা সেম প্রশ্ন আবার আসছে, ওকে ওকে সেম প্রশ্নটা আবার আসছে ভাইয়া, সরি। এই উপরের দুইটা প্রশ্ন বাদ দিয়ে দিই, হ্যাঁ এই দুইটা প্রশ্ন আবার আসছে। 33টা করবো আর কি, 32টা করবো। 32টা ওই পেজে আছে না। দেখো a ইকুয়াল টু 2i প্লাস 5j মাইনাস k, b ইকুয়াল টু pi মাইনাস j প্লাস 2k। ওকে, p এর মান কত হলে, একটু বোঝার চেষ্টা করো, p এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পরের লম্ব হবে? সো যখনই বলবে ভেক্টর দ্বয় লম্ব আর কোনো কিছুর মান বের করতে বলবে, তুমি কি করবা, a ডট b, একটু বোঝার চেষ্টা করো, a ডট b ইকুয়াল টু 0 করবা, মানে এই দুইটা ডট গুণফল করবা ইকুয়াল টু 0, ঠিক আছে? তাইলেই তুমি ইজিলি বের করতে পারবা, এটাই হচ্ছে টেকনিক। মেইনলি হচ্ছে আই আই গুণ করলে কি হয় 2p, একটু বোঝার চেষ্টা করো। জে জে গুণ করলে কি হয় -5, তারপরে দেখো কে কে গুণ করলে কি হয় -3 ইকুয়াল টু 0, তাই না? তাইলে আমি লিখতে পারি 2p ইকুয়াল টু কি 8 লিখতে পারি। তাহলে p ইকুয়াল টু কত আসে আমার, বিউটিফুল ভাবে 4 আসে কিনা ভাই দেখো, p ইকুয়াল টু 4, অর্থাৎ আমার যে অপশনে সি নাম্বার অপশনটা আছে, সি নাম্বারটাই আমার রাইট অ্যান্সার। সি নাম্বারটা কি ভাইয়া, রাইট অ্যান্সার। এই তোমাদের কি ভালো লাগতেছে, কাইন্ডলি কমেন্ট করো। ক্লাসটা কি কাজের লাগতেছে? এবং শেষ পর্যন্ত ক্লাসটা করো কিন্তু, হ্যাঁ শেষ পর্যন্ত ক্লাসটা করো। যদিও রেকর্ড ক্লাস, বাট ভাইয়া চেষ্টা করতেছি যতটা ন্যাচারালিজম আনা যায়, হ্যাঁ ওকে। কোনো ভেক্টর এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত, সবসময় মাথায় রাখবা। কোনো ভেক্টরের সাথে যদি একক ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাও, সেটা হবে 0 ডিগ্রি। কোনো ভেক্টরের সাথে তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। কিছু জিনিস মুখস্থ রাখা ভালো, তাহলে সবচেয়ে ভালো হবে। দেখো কি বলছে পরের প্রশ্নটা, xz সমতলে দৈর্ঘ্য কত? ভেক্টর দেওয়া আছে একটা xz, অর্থাৎ x মানে কি আইটা নিতে হবে এবং z মানে কি 4kটা নিতে হবে। এই দুইটা নিয়ে তুমি এটার মান বের করলেই দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবা, অর্থাৎ √3 স্কয়ার প্লাস √4 স্কয়ার। তা আমরা জানি 3 স্কয়ার আর 4 স্কয়ার থাকলে কত হয়, 9 আর 16 কত হয় 25, উত্তর কত 5, উত্তর কত আমার 5।
উত্তর কত? ক নাম্বারটা 5, একেবারে সিম্পলেস্ট। এর থেকে সিম্পলেস্ট কিছু হয় না। বাট একটা জিনিস মাথায় রাখবে, এই যে যখন এক্স জেড সমতল, ওয়াই জেড সমতল, জেড কে সমতল, যে কোনো কিছু দিতে পারে, যে কোনো কিছু, তোমাকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে সতর্কতার মাইন নেই, নাইলে অনেক সময় ভুল করে ফেলবা আর কি। অনেকে এই দৈর্ঘ্য দেখে কি করে? পুরাটার মান বের করে ফেলবা। পুরাটার যদি মান বের করো, আসবে √34, ওইটাও অপশনে আছে। মানে তুমি যে জিনিসটা ভুল করবে ওইটা কিন্তু অপশনে থাকবে। পরীক্ষার হলে তোমার এক মুহূর্তের জন্য মনে হবে না যে তুমি ভুল করতে পারো। তোমার মনে হবে পরীক্ষা দেওয়ার সময়, বৃত্ত পূরণ করার সময়, ইয়েস আমার তো সব হইতেছে। তো বাসায় এসে ঠেলাটা বুঝবা। ওকে, পরের প্রশ্নটা যদি দেখি। আচ্ছা, পি ইকুয়াল টু আই মাইনাস জে মাইনাস কে হলে পি এর মান কত? একটু বোঝার চেষ্টা করো। পি ইকুয়াল টু দিয়ে দিছে, এটার মান বের করতে বলছে। একেবারে ইজি। দেখো অনেকে এগুলো দেখেই ভয় পাও, আই জে কে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, যদিও -1 স্কোয়ার দেওয়া দরকার ছিল, কারণ -1 স্কোয়ার করলে তো 1ই হবে আর কি আলটিমেটলি। সো √ কি আসে? 3। উত্তর কি? বি নাম্বারটা। সহজ প্রশ্ন, সহজ। বোর্ডে আসতেছে, সিলেট বোর্ড 2019-এ আসছে। পরের প্রশ্নটা যদি দেখি। ওকে, এ ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস কে এবং বি ইকুয়াল টু 6i মাইনাস mj প্লাস 2k। ওকে, দুইটা ভেক্টর এই পর্যন্ত দিচ্ছে। বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে? আমি বলছিলাম লম্ব হইলে a ডট বি, আর সমান্তরাল হইলে সূত্র কি তোমার? টেকনিক x বাই এ ওয়াই bx বাই বি ওয়াই ইকুয়াল টু, ঠিক আছে? ও সরি, ওকে ওকে ওকে, x বাই bx ইকুয়াল টু এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড ডিভাইডেড বাই বি জেড। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। দেখি আগেরটা কি ভুল পড়াইছি নাকি। দেখি আগের সূত্রটা, হ্যাঁ হ্যাঁ আগেরটা ঠিক ছিল, এইবার হচ্ছে উল্টাপাল্টা পড়াইছিলাম আর কি, সমস্যা নেই। দেখি এখন জাস্ট বসাবা, এম এর মান বের করতে বলছে না? এম এর মান তুমি একটু দেখো, 3/6 ইকুয়াল টু -2/-m, এই দুইটা করলেই হবে আর কি। দেখো মাইনাসে মাইনাসে কাটা, এম ইকুয়াল টু কত আসে? এম ইকুয়াল টু 2/3 × 6, অর্থাৎ এম ইকুয়াল টু 4 আসবে। এম ইকুয়াল টু কত আসবে? 4 আসবে। ডি নাম্বারটা উত্তর। একেবারে সিম্পলেস, জাস্ট সূত্রে বসাবা, করে ফেলবা, কোনো প্যারা নাই। তারপর দেখো তারপরের প্রশ্নটা যদি যাই আমরা, a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি হলে, একটু বোঝার চেষ্টা করো, a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি হলে a ও b এর মধ্যবর্তী কোণ কত? কি বলছে? a ও b এর মধ্যবর্তী কোণ কত? যখনই দেখবা দুটো সমান সমান দিছে, চোখ বন্ধ করে 90 ডিগ্রি, কিভাবে হইলো দেখো। a প্লাস b মানে কি লিখতে পারো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। a মাইনাস b ইকুয়াল টু কি লিখতে পারো? সমান সমান যেহেতু, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা লিখতে পারো, যেহেতু সমান সমানের ওই পাশে এইটা। দেখো সমান সমানের ডান পাশে এইটা, সমান সমানের ডান পাশে a স্কয়ার a স্কয়ার কাটতে পারো, b স্কয়ার b স্কয়ার কাটতে পারো। সো আলটিমেটলি দেখো এই 2ab টা যখন এই পাশে এসে পড়বে, তাহলে 4ab cos থিটা ইকুয়াল টু 0 লিখতে পারো। আলটিমেটলি কি হয়? cos থিটা ইকুয়াল টু 0। সো থিটা এর মান, cos থিটার মান কখন 0 হবে? যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। আমরা সবাই জানি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। সো এই বেসিকটা মাথায় রাখবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা অনেকবার আসে, এইভাবেও দিতে পারে। p প্লাস কিউ ইকুয়াল টু, যদি p মাইনাস কিউ হয়, কি বলে? p মাইনাস কিউ হয়, তখন হচ্ছে p ও q এর মধ্যবর্তী কোণ কত? উত্তর কি? 90 ডিগ্রি। সো একবার করে মুখস্থ করে রাখাটাই বেটার, তাইলে আর কিন্তু কোনো প্যারা হবে না। পরের প্রশ্নটা দেখি, a ও b কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আচ্ছা, নাইস একটা কোয়েশ্চেন। মনে রাখবা, ত্রিভুজ a ও b কে যদি তুমি সন্নিহিত বাহু ধরো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ a ক্রস b। উত্তরটা কি? হাফ a ক্রস b। এই জিনিসটা মাথায় রাখবা, হাফ a ক্রস b ত্রিভুজের ক্ষেত্রফল। আর সামান্তরিকের যদি কর্ণ চায়, তখন কি? সেম সূত্র, সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল কি? হাফ a ক্রস b। এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। দেখো আরেকটা মজার প্রশ্ন দিচ্ছে আমাকে, a ক্রস b ইকুয়াল টু a ডট b হলে এদের মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি। এটাও মুখস্থ করে রাখবা। এখন কিভাবে আসলো ভাইয়া দেখাচ্ছি, কিছু জিনিস মুখস্থ রাখবা। দেখো a ক্রস b মানে কি? আমি লিখতে পারি ab sin থিটা। a ক্রস b মানে কি? ab sin থিটা। আর a ডট b মানে কি? ab cos থিটা, তাই তো? cos থিটা। a ডট b মানে কি? ab cos থিটা। সো আলটিমেটলি দেখো, আলটিমেটলি যে জিনিসটা হয়, এই ab আর ab কাটাকাটি যায়, ab ab। সো sin থিটা বাই cos থিটা, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, cos থিটা ইকুয়াল টু কি হয়? 1 হয়। sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু 1 হয়। তো আমি লিখতে পারি tan থিটা ইকুয়াল টু কি আমাদের 1। tan থিটা ইকুয়াল টু 1। তো থিটা এর মান কখন 1 হবে? যখন 45 ডিগ্রি হবে, tan থিটা এর মান 1 হবে। 45 ডিগ্রি হলে থিটা এর মানটা যদি 45 ডিগ্রি হয়, tan থিটা এর মানটা কি হবে? 1 হবে। ওকে, ক্লিয়ার সবাই?
সবাই ক্লিয়ার? সো এই ম্যাথটাও ইম্পর্টেন্ট, সিলি জিনিস দেয়, বাট আমাদের কিন্তু অনেকগুলা জিনিস ম্যাটার করে এখানে। পরেরটা যদি দেখি, দেখো a ইকুয়াল টু i দেওয়া আছে, b ইকুয়াল টু 2i প্লাস k দেওয়া আছে। নাইস। a ও b ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? খুবই ইম্পর্টেন্ট। অনেকেই ভাবে এইখানে দুইটা ভেক্টর থেকে কিভাবে মধ্যবর্তী কোণ বের করতে হয়। একটু খেয়াল করো, থিটা ইকুয়াল টু, যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তো মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই a এর মান ইনটু b এর মান। থিটা এর মান কি? a এর মান ইনটু b এর মান। এই জিনিসটা মাথায় রাখবা, a ডট b ডিভাইডেড বাই a এর মান ইনটু b এর মান। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন তোমাকে যে কাজটা করতে হবে, a ডট b এর গুণফলটা করে ফেলতে হবে। একটু বোঝার চেষ্টা করো, cos ইনভার্স a ডট b কত হয়? i আর i গুণ করলে এখানে 2 হয়, i আর i গুণ করলে কি হয়? 2 হয়। a এর মান কত? a এর মান হচ্ছে 1, b এর মান কত? রুট ওভার হচ্ছে 4 প্লাস 1, তাই b এর মানটা কত আসে আমাদের? রুট ওভার 5। সো cos ইনভার্স 2 বাই রুট 5 করলে কত হয়? cos ইনভার্স 2 বাই রুট 5 করলে কত হয়? cos ইনভার্স 2 বাই রুট 5 করলে কত হয়? তোমরা একটু ক্যালকুলেটর চেপে দেখো, আমিও একটু ক্যালকুলেটরটা চাপি। একটু খেয়াল করো, cos ইনভার্স ওকে 2 বাই রুট ওভার 5 26.56 ডিগ্রি বা 26.57 ডিগ্রি। একটু খেয়াল করো, 26.57 ডিগ্রি। সো আমি বলতে পারি আমার খ নাম্বারটা উত্তর cos ইনভার্স 2 বাই রুট 5। সো আমি নিশ্চিন্তে বলতে পারি আমার উত্তর হচ্ছে কি? খ নাম্বারটা। পরের প্রশ্নে যদি যাই, একটু বোঝার চেষ্টা করো, নিচের কোন ভেক্টরটি p ইকুয়াল টু 4i প্লাস 3j এর উপর লম্ব? মনে রাখবা, যখন দুইটা ভেক্টর দেওয়া থাকবে, আমরা তো জানি i আছে, j আছে, k আছে। একদম সহজ ভাষায় বলি, সায়েন্সের ভাষায় না বলে, i আর j যদি থাকে, বুঝতে পারছো? i আর j যদি থাকে তো এর উপর যদি কোনো লম্ব চায় তাহলে k ই হবে তার উপর লম্ব, বুঝতে পারছো? যদি i আর k থাকতো তাহলে j হইতো তার উপর লম্ব। যেহেতু i আর j আছে, সো আমি বলতে পারি এই যে 5k এটা আছে, 5k টা হচ্ছে এই দুইজনের উপর লম্ব। যেহেতু দেখো অপশনে আর কিছু নাই, অপশন দেখে অ্যানসারটা বের করতে পারবা, অপশন দেখেই তুমি অ্যানসারটা বের করে ফেলতে পারবা। তারপর দেখো, যদি a ইকুয়াল টু মাইনাস b হয়, তবে a ক্রস b এর মান কত? একটু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভার্সিটিতেও আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটু যদি তাকাও, a ইকুয়াল টু মাইনাস b হয়, তাহলে a ক্রস b এর মান কত? এখন একটু বোঝার চেষ্টা করো, এই ধরো আমি হচ্ছে a এর মানটা বসাইলাম, কত হয়? মাইনাস b, আর ক্রস b আছে, মাইনাস b ক্রস b কত হবে? অলওয়েজ 0 হবে। কারণ কি? এই যে সামান্য একটু ঘড়ির কাঁটার দিকে গেছে বিটা, আবার মাইনাস দিয়ে ঠিক আগের অবস্থানে ফিরে আসছে, তো আলটিমেটলি এই ভেক্টরের মানটা কত হয়? 0 হয়। আলটিমেটলি এই ভেক্টরের মানটা 0 হয়। সো পরের প্রশ্নটায় যদি আমরা যাই, একটু বোঝার চেষ্টা করো, এখানে আরো কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। c ইকুয়াল টু a ক্রস b, আরেকটু বুস্টিং প্রশ্ন বা তোমার হচ্ছে মেধা যাচাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখো বোর্ডে আসতেছে। c ইকুয়াল টু a ক্রস b আর d ইকুয়াল টু b ক্রস a দেওয়া আছে, তাহলে c এবং d এর মধ্যবর্তী কোণ কত? একটু বোঝার চেষ্টা করো। এই ধরো হচ্ছে b ভেক্টর এবং এই ধরো হচ্ছে a ভেক্টর, ঠিক আছে? সো c ইকুয়াল টু a ক্রস b মানে কি? এই a আর b ভেক্টরের উপর লম্ব হচ্ছে c ভেক্টরটা, ঠিক আছে? এখন c ইকুয়াল টু কি বলছে? a ক্রস b, বাট ডিটা কি? b ক্রস a, অর্থাৎ এই সিটা যেদিকে গেছে ডিটাও লম্ব কিন্তু তার বিপরীত দিকে, ডিটাও লম্ব a আর b এর উপর বাট বিপরীত দিকে। এখন দেখো আলটিমেটলি এটা তো পাইলাম আমরা ডি, নিচের দিকে কাজ করতেছে। এই সি আর ডি এর মধ্যবর্তী কোণটা কত আসে? একটু বোঝার চেষ্টা করো। সি আর ডি এর মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি। সি আর ডি এর মধ্যবর্তী কোণটা আমি কি বলতে পারি? অনায়াসে আমার 180 ডিগ্রি হয়ে গেছে। সি আর ডি এর মধ্যবর্তী কোণটা অনায়াসে 180 ডিগ্রি। তারপরে দেখো এ ডট বি ইকুয়াল টু 0 হলে কি বোঝায়? এ ডট বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি বোঝায়? দেখো এ ডট বি যদি 0 হয় তাহলে বোঝায় হচ্ছে এ ও বি একে অপরের উপর লম্ব। আমি একটু আগে দেখাইছিলাম, যখন কোনো দুইটা ভেক্টর লম্ব হবে, যখন দুইটা ভেক্টর লম্ব হবে তখন কি হয়? আমাদের এ আর বি একে অপরের উপর লম্ব হয়। এ আর বি একে অপরের উপর লম্ব হয়। যখন দুইটা ভেক্টর পরস্পরের লম্ব হবে তাহলে এ ডট বি ইকুয়াল টু 0 হবে। এ ডট বি ইকুয়াল টু কি হবে? 0 হবে। পরের প্রশ্নটা দেখি। এ ইকুয়াল টু 3i মাইনাস 4j প্লাস 2k এবং বি ইকুয়াল টু 6i প্লাস 2j মাইনাস 3k। এ ক্রস বি এর জন্য নিচের কোনটি সঠিক? এ ক্রস বি এর জন্য নিচের কোনটি সঠিক? একটু বোঝার চেষ্টা করো। এটা নির্ণায়কের মাধ্যমে করতে হবে। আমাদের কি চাইছে? ক্রস গুণফল চাইছে। আমাদের কি চাইছে এই জায়গাটায়? ক্রস গুণফল চাইছে ভাই। সো আমরা কি করব? নির্ণায়কের মাধ্যমে বের করব। সো আমরা নির্ণায়কের মাধ্যমে কিভাবে বের করতাম? দেখো আই জে কে নিতাম, তাই তো? দেখো আই এর জায়গায় কি বসাবো? 3, জে এর জায়গায় কি বসাবো? -4, কে এর জায়গায় কি বসাবো? 2,
আর এখানে i এর জায়গায় দেখো 6 2 -3 6 2 -3। এখন একটু বোঝার চেষ্টা করো আমি এখন যদি নির্ণায়কে ফালাই i কে ধরি তাহলে কি পাবো? i যদি কমন নেই তাহলে 12 3 4 12 12 বিয়োগ 4 পাবো। মাইনাস জে যদি নেই তাহলে কি পাই দেখো, মাইনাস জে নিলে -9 -12, ঠিক আছে? জে যদি নেই 3 3 9 -9 6 2 12 -12। আচ্ছা, প্লাস কে যদি নেই তাহলে কি পাই একটু বোঝার চেষ্টা করো। কে ঢেকে দিলাম 3 2 6 3 2 6 প্লাস 4 6 24। তাহলে আলটিমেটলি আমার রেজাল্টটা কি আসে দেখো, 12 থেকে 4 বাদ দিলে কত থাকে 8, এইটাই 12 থেকে 4 বাদ দিলে কত থাকে এইটাই। তারপরে একটু খেয়াল করো আমি হচ্ছে এখানে দেখো মাইনাসে 9 12 কত -21 মাইনাসে প্লাস 21 জে আর 24 আর 6 কত 30, তো আমি লিখতে পারি +30k। তো আলটিমেটলি দেখো আমার রেজাল্টটা কিন্তু আইসা পড়ছে এইটাই +21j +30k। আমার রেজাল্টটা কিন্তু আইসা পড়ছে এইটাই +21j +30k, এইটাই +21j +30k। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট করো, ইনশাল্লাহ তোমরা সবাই বুঝতেছো। পরেরটা দেখো, নিচের চিত্র অনুযায়ী কিউ এর উপর একটু বোঝার চেষ্টা করো, কিউ এর উপর পি এর অভিক্ষেপ কত? একটু বোঝার চেষ্টা করো, কিউ এর উপর পি এর অভিক্ষেপ, চিত্র কিচ্ছু দেখার দরকার নাই। কার বলছে কিউ এর উপর, তাই না? একটু বোঝার চেষ্টা করো, কার বলছে কিউ এর উপর, তাই না? কিউ এর উপর মানে কি? কিউ এর উপরে কিছু আছে। দেখো আমরা প্রায় প্যাচ লাগাই কিউ উপরে হবে নাকি কিউ নিচে হবে। সো এখানে কিউ এর উপর মানে কি? কিউ এর উপরে কিছু আছে, তার মানে কি কিউ নিচে। দেখো আমার সাথে বুঝো, কিউ এর উপরে কিছু আছে তার মানে কি কিউটা কি কোথায় আছে? কিউটা হচ্ছে আমার নিচে আছে। কিউটা কোথায় আছে? নিচে আছে। এখন একটু খেয়াল করো আর কি, তোমরা মাইন্টেন করো না আর কি ভাই, বারবার সরে যাচ্ছি। আসলে হচ্ছে বাসায় ফ্যামিলিরে কাউরে বোঝানো যায় না এক একটা ভিডিও কতটা গুরুত্বপূর্ণ। এখানে সাউন্ড হইলে পোলাপাইন ডিস্টার্ব হয়, এ আইসা পরে ফুরুত কইরা, ও আইসা পরে আইসা দেখতে থাকে, হাসতে থাকে, এভাবে কি হয় কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। সো তোমরা প্যারা খাও না আর কি। তাহলে কি বলছে কিউ এর উপর, এখন কার অভিক্ষেপ এটা দেখার দরকার নাই। যখন থিটা দেওয়া থাকবে যার অভিক্ষেপ তার সাথে কস থিটা, বাট যখন এরকম সূত্র আকারে থাকবে কিউ এর উপরে মানে কি কিউ এর উপরে কিছু আছে, কি থাকবে? অবশ্যই এই পি আর কিউ এর ডট গুণফলটা থাকবে, পি আর কিউ এর ডট গুণফলটা থাকবে। তাহলে কিউ এর উপরে কিছু আছে, এ ও হইতে পারে বি ও হইতে পারে, কারণ হচ্ছে যেহেতু কিউ এর উপর বলছে পি এর উপরে তো কিছু হবেই না, কিউ এর উপরে কিছু আছে, তাই না? অবশ্যই পি আর কিউ এর ডট গুণফল, এই জিনিসটা মাথায় রাখবা, পি আর কিউ এর ডট গুণফল, পি আর কিউ এর ডট গুণফল। ওকে, পরেরটা যদি দেখি, কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ। এখন দেখো যখন থিটা দেওয়া থাকবে শেষের অংশ দেখবা পি এর লম্ব বিক্ষেপ। পি এর লম্ব বিক্ষেপ কি? পি এর সাথে কস থিটা লাগাবা। পি এর লম্ব বিক্ষেপটা কি? পি এর সাথে কস থিটা লাগাবা। ওকে, পরের প্রশ্নটা যদি দেখি, দুটি ভেক্টরের ক্রস গুণফল সম্পর্কে বলা যায়। আচ্ছা, ক্রস গুণফল সম্বন্ধে আমরা কি বলতে পারি? ক্রস গুণফল একটি ভেক্টর রাশি, ঠিক আছে? ক্রস গুণফলের দিক ভেক্টর দ্বয় যে সমতলে তার লম্ব বরাবর, তাও জানি আমরা। এবং ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, কখনোই না। ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। উত্তর কি 1 এবং 2। পরের প্রশ্নটা যদি যাই, দেখো কোনো ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে ভেক্টরটি হবে কি? একটু বোঝার চেষ্টা করো। যদি শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই হয় তাকে বলি আমরা নাল ভেক্টর। কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে। এ এবং এ এর বিপরীত ভেক্টরের লব্ধির মান কি? দেখো একটা যদি এ ভেক্টর হয় এবং এটার বিপরীত ভেক্টরের লব্ধি হয়, এদের লব্ধির মান কি হবে? অবশ্যই শূন্য হবে। এদের অবশ্যই কি হবে? শূন্য হবে। একটি পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে কি বলা হয়? সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। একটি পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে কি বলা হয়? সীমাবদ্ধ ভেক্টর। পরের প্রশ্ন যদি দেখি, এ ও বি কে বিপ্রতীপ ভেক্টর বলা হয়, তখন একটু খেয়াল করো, বিপ্রতীপ ভেক্টর খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আসে বিপ্রতীপ ভেক্টরটা। এ ইকুয়াল টু 4i, এ ইকুয়াল টু কি আমাদের 4i, আর বিটা কি হবে 1/4i, মানে এটা যা আছে তা কি উল্টায় যাবে 1/4i, ঠিক আছে? এটাই কি বিপ্রতীপ ভেক্টর, জিনিসটা মাথায় রাখবে, এটা কি আমাদের বিপ্রতীপ ভেক্টর। পরেরটা যদি দেখি, দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ কত হবে? শোনো, মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হয় লব্ধির মান কি হয়? সর্বোচ্চ হয়। তখন আমরা বলতে পারি r max equal to p plus q। আমরা কি বলতে পারি? r max equal to p plus q, ঠিক আছে? পরেরটা যদি দেখি, a ও b এর লব্ধির সর্বোচ্চ মান কোনটি? আমরা জানি লব্ধির সর্বোচ্চ মান দুইটা লব্ধির যোগফল a plus b, আর কিছুই হইতে পারে না। এবং c তে a plus b দেওয়া আছে, c d দুইটা অপশনই সেম। পরেরটা যদি দেখি, স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে স্রোতের সাথে কিভাবে নৌকা চালাতে হবে? একটু বোঝার চেষ্টা করো। স্রোতযুক্ত নদীতে তুমি যদি সর্বনিম্ন সময়ে ওপারে যেতে চাও, স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে যেতে হবে, ঠিক আছে? 120 ডিগ্রি কোণে গেলে তুমি ডিরেক্ট ওপারে যেতে পারবে আর কি, সর্বনিম্ন সময়ে। আর যদি হচ্ছে তুমি হচ্ছে স্রোতহীন নদীতে যাও, তখন হচ্ছে 90 ডিগ্রি কোণে। তারপর দেখো, সমমানের দুটি বলের
লব্ধির মান তাদের যে কোনো একটি অর্ধেক হলে বস্তু দুটির মধ্যবর্তী কোণ কত? একটু বোঝার চেষ্টা করো। অনেকে হয়তো বা কিছু জিনিস বুঝতে পারতেছ না। সমমানের দুটি বলের এটা হচ্ছে লব্ধি লেখা, লব্ধি লব্ধি লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক। মানে কি বলছে, দুইটা বল, পি একটা বল কিউ একটা বল ধরতাম না, দুইটা বলের মানই সমান পি, এবং লব্ধির মানটা যে কোনো একটি বলের মানের অর্ধেক অর্থাৎ p/2। তো তখন বলছে কি আমাদের এদের মধ্যবর্তী কোণ কত। সো আমরা খুব ইজিলি বের করতে পারি। দেখো এটাকে একটু ছোট করে ভাইয়া যদি ক্যালকুলেশনটা করি, এটাকে যদি একটু ছোট করি, ছোট করে উপরে দেই, দেন হচ্ছে ভাইয়া ক্যালকুলেশনটা করি, তাহলে ভাইয়ের জন্য সুবিধা হবে। দেখো কি বলছে, আমরা জানি আর স্কোয়ার, একটু বোঝার চেষ্টা করো, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। সবাই জানি তো এটা, হ্যাঁ? একটু বোঝার চেষ্টা করো, কস থিটা না কজ আলফা। আর স্কোয়ার মানে কি, পি স্কোয়ার বাই 4। কেন পি স্কোয়ার বাই 4? কারণ আর ইকুয়াল টু বলে দিছিল যে কোনো একটি বলের মানের অর্ধেক, এবং বলগুলা কি বলছিল, দুইটা বলই সমান, তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার, এই কিউটাকেও পি লিখতে পারি যেহেতু দুইটা বল সমান, আবার এই কিউটাকেও পি লিখতে পারি, তো 2p স্কোয়ার কজ আলফা। এখন একটা জিনিস একটু বুঝতে পারো তুমি, এই পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার দুইটা যদি যোগ করি তাহলে কি পাই, 2p স্কোয়ার পাই। সো ভাই এখানে 2p স্কোয়ার লিখে দিলাম। সো আলটিমেটলি আরেকটা জিনিস করতে পারি, এই 2p স্কোয়ার এই 2p স্কোয়ার কমন নিতে পারি। দেখো তখন কি হবে, দুইটা 2p স্কোয়ার যখন কমন নিব, 2p স্কোয়ার যদি কমন নেই তখন আমি লিখতে পারি 1 প্লাস কজ আলফা। এখন দেখো যে কাজটা করতে পারি ভাইয়া, একটু বোঝার চেষ্টা করো, এই পি স্কোয়ার কাটা, এবং তখন আমার কি আসে 1 প্লাস কজ আলফা, একটু বোঝার চেষ্টা করো, ইকুয়াল টু 1/8 কজ আলফা ইকুয়াল টু, আমি যদি 1টাকে ওই পাশে নেই, 1/8 মাইনাস 1 আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস 7 ডিভাইডেড বাই 8। তো তুমি এখন কজ ইনভার্স মাইনাস 7 ডিভাইডেড বাই 8 এই জিনিসটা কোথায় বসাবা, ক্যালকুলেটরে বসাবা। কজ ইনভার্স মাইনাস 7 ডিভাইডেড বাই 8, ওকে, উপরে আচ্ছা মাইনাস 7 ডিভাইডেড বাই 8, ওকে, 151.044। হ্যাঁ হ্যাঁ আসছে, দেখো আমাদের রেজাল্টটা কি আসে, 151.04। উত্তরটা কি আমাদের তাহলে 151.04 ডিগ্রি, অর্থাৎ ডি নাম্বারটা 151.04 ডিগ্রি। উত্তরটা কি আমাদের 151.04 ডিগ্রি। পরের প্রশ্নটা যদি যাই, একটু খেয়াল করো, উদ্দীপকের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোনটি সঠিক। উদ্দীপকের ত্রিভুজ দেওয়া আছে এবিসি এর ক্ষেত্রে, আমরা যে জিনিসটা দেখতে পারতেছি, এ থেকে বি এর দিকে গেছে, আমি একটু অন্য কালার নেই, লাইটেনিং কালার নেই, তাহলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ এটা নেই, আমরা দেখতে পারতেছি এ থেকে বি এর দিকে গেছে, এবং এ থেকে বি এর যে দিক, বি থেকে সি এর দিকটা সেম, অর্থাৎ এ বি আর বিসি, একটু বোঝার চেষ্টা করো, এ বি আর বিসি, ঠিক আছে, সেম দিক, কিন্তু সেম দিক হবে আর কি, এবং এস এর দিকটা ভিন্ন, অর্থাৎ এ বি আর বিসি এর দিকটা সেম হবে, এস এর দিকটা বিপরীত হবে। আমরা যদি প্রথম অপশনটা চেক করি, একটু খেয়াল করো, এখানে এ বি পজিটিভ, বিসিটা যদি বাম পাশে নিয়ে আসি, বিসিটা নেগেটিভ হয়ে যাবে, এসিটা কি নেগেটিভ। সো এটা সঠিক উত্তর না, এটা কি আমাদের সঠিক উত্তর না। পরে দেখো এইখানে এ বি পজিটিভ, বিসিটাকে যদি বাম পাশে নিয়ে আসে, এখানে বিসি নেগেটিভ, সো এটাও কি সঠিক উত্তর না, কারণ এ বি আর বিসি এর দিকটা কি হইতে হবে, সেম হইতে হবে। দেখো এসি, ওকে, এসি পজিটিভ দেওয়া আছে, তাহলে এ বিও নেগেটিভ বিসিও নেগেটিভ, তাই না? সো এ বি হচ্ছে নেগেটিভ, ওকে, সিবি, দেখো সিবি এটা কিন্তু বিসি না, এটা কি দেওয়া আছে, সিবি। সো সিবি হইলে সিবিটাকে পজিটিভ হইতে হইতো, বাট সিবিটা এখানে নেগেটিভ দেওয়া আছে, মানে তুমি তো বি থেকে সি যদি পজিটিভ ধরো, তাহলে সি বিটা কি হবে, তোমার নেগেটিভ হবে, বুঝতে পারছো? সো তুমি হচ্ছে যদি সিবি করতে চাও, তাহলে সিবিটা কি হইতে হবে, এ বি এর দিকের বিপরীত দিক হইতে হবে, অর্থাৎ পজিটিভ হইতে হবে। তো সিবিটা বাম পাশে নিলে সেটা নেগেটিভ হবে, সো এটাও কি সঠিক উত্তর না। তাহলে দেখি এ বিটা পজিটিভ, সিবিটা যদি বাম পাশে নিয়ে আসি, ওই পাশে তো পজিটিভ আছে, সেটা নেগেটিভ হয়ে যাবে। দেখো এ বি আর সিবির দিক মিলে গেছে, এবং এসি এর দিকটা কি ভিন্নই আছে, কারণ এ বি এর বিপরীত, অর্থাৎ খ নাম্বারটা উত্তর। খুবই ট্রিকি প্রশ্ন, তোমরা হচ্ছে দরকার হলে ভিডিও শেষে আরেকবার একটু চিন্তা ভাবনা করবা এই জিনিসটা নিয়ে, তাহলে রাইট অ্যান্সারটা বুঝতে পারবা। কারো মনে কনফিউশন হইলে এক দুইবার একটু চিন্তা করবা, তাইলে রাইট অ্যান্সারটা তুমি বুঝতে পারবা, রাইট অ্যান্সারটা বুঝতে পারবা। ওকে ওকে ওকে, রাইট অ্যান্সারটা বুঝতে পারবা। ওকে, পরের প্রশ্নটা যদি দেখি, একটু খেয়াল করো, পরের প্রশ্নটা যদি দেখি, চিত্র থেকে কোনটি সঠিক। দেখো এটা তুলনামূলক সহজ, দেখো আর এর দিক এই দিকে, আর এর দিকটা এই দিকে, কিউ এর দিকটা এই দিকে, অর্থাৎ আর আর কিউ এক দিক, পি কি তার বিপরীত দিক, আর আর কিউ সেম দিক। তো তুমি কি করবা, আর আর কিউ এদের দিকটা সেম হবে। দেখো আর আর কিউ দিক সেম, কিন্তু পি এর দিকও সেম, সো এটা হবে না উত্তর। দেখো আর আর কিউ এর দিক সেম, পি এর দিক বিপরীত, তাহলে সি নাম্বারটা উত্তর। বুঝতে পারছো, মানে আর আর কিউ এর সেম দিক হইতে হবে, দুইটা
পজিটিভ এবং পি উল্টা পাশে আছে যেহেতু তার দিক বিপরীত। পরেরটা যদি দেখি, আচ্ছা এইখানে দেখো এন যেদিকে যাচ্ছে এমও সেই দিকে যাচ্ছে, অর্থাৎ এন আর এম এর দিকটা ঠিক বাট এল এর দিক উল্টা। তো তুমি এন আর এম লিখবা, কি লিখবা? এন আর এম লিখবা। তাহলে এন আর এম যদি দেখো এন আর এম এর দিক কোনটাই ঠিক আছে একটু বোঝার চেষ্টা করো। এন আর এম দেখো, এন আর এম সেম দিক আছে, ডি নাম্বার অপশনটায় এল মাইনাস আছে, সো ডি নাম্বারটা উত্তর। বোঝা গেছে কিভাবে ট্রিকি ওয়েতে তুমি সলভ করে ফেলতে পারো। পরেরটা যদি দেখি, দেখো এটা যদি দেখতে পারো একটি সমবাহু ত্রিভুজ এ বি সি, একটি সমবাহু ত্রিভুজ কিউ ও আর এর মধ্যবর্তী কোণ কত? অনেকে বলবে ভাই এটা কিভাবে করবো? দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি 60 ডিগ্রি হয়, বা তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, প্রত্যেকটা কোণ সমান। তো কিউ আর আর এর মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। দেখো এ একটা ভেক্টর, এটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? খুবই সুন্দর একটা প্রশ্ন। এই এক্স অক্ষ এটা কি ওয়াই অক্ষ, এটা কি আছে 30 ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে, ঠিক আছে এ ভেক্টরটা। সো ওয়াই অক্ষের উপাংশের মান একটু বোঝার চেষ্টা করো। ওয়াই অক্ষের কিসের মান? উপাংশের মান 3, অর্থাৎ মনে করো ওয়াই ইকুয়াল টু এ কস থিটা যদি ধরি, তাইলে একটু বোঝার চেষ্টা করো। ওয়াই অক্ষের উপাংশের মান হচ্ছে 3 এ ভেক্টর কস থিটা। এখানে ওয়াই অক্ষ বরাবর কোণ কত করছে? যদি এটা 30 ডিগ্রি হয় বাকি অংশ কি হবে? 60 ডিগ্রি হবে। কস 60 ডিগ্রির মান কত ভাই? কস 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি হাফ। তাহলে এ ইকুয়াল টু কি হয়? এ ভেক্টরের মানটা আমি লিখতে পারি 3/2। সো তুমি কি করবা? আগে এ ভেক্টরের মানটা বের করে নিবা, তারপরে যে কাজটা করতে হবে তোমাকে এক্স অক্ষ বরাবর উপাংশ। সো এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে? আবারও এ কস থিটা, এ কস থিটা। একটু বোঝার চেষ্টা করো, এর মান পাইছো কত? 3/2। ও এর মান তো 3/2 না 6, ভাই কি ভুল করলাম তো? এর মান কি 6, একটু বোঝার চেষ্টা করো। এর মান কত? 6, কারণ 3 আর 2 গুণ করলে 6। সো এর মান 6 বসাইছি। cos 30 ডিগ্রির মান কত? √3/2। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি আসে? 3√3। আলটিমেট রেজাল্টটা কি আমাদের? 3√3 একক, অর্থাৎ সি নাম্বারটা উত্তর। 3√3 একক, এই জিনিসটা মাথায় রাখবে। আলটিমেট রেজাল্ট কত আমাদের? 3√3 একক। পরের প্রশ্নটা যদি দেখি, খুবই সুন্দর, নাইস, বিশাল প্রশ্ন। দেখার বিষয় হচ্ছে F1 কি দিছে এবং দেখার বিষয় হচ্ছে F2 কি দিছে, আর কিছু বোঝার দরকার নেই। F1 ও F2 এর ভেক্টর দ্বয়ের লব্ধির মান কত? সো অনেকে হচ্ছে কনফিউজড হয়ে যাও। দেখো লব্ধির মান ভয় পাওয়ার কিছু নাই, দুইটা যোগ করে দিবা তাইলে লব্ধির মান পেয়ে যাবা। F1 যোগ F2, তাহলে 3 এর সাথে 2 যোগ করো 5i, তারপরে হচ্ছে -2j প্লাস 3j, তাহলে প্লাস j পাবা। তারপরে দেখো প্লাস 5k প্লাস 5k, অর্থাৎ প্লাস 10k পাবা। এখন এটাকে কি করো? এটার হচ্ছে মানটা বের করো, এটার মানটা। সো এটার মানটা কিভাবে বের করতে পারি? 25 যোগ 1 যোগ 100। সো √126 করো তোমরা, তাহলে রেজাল্টটা পেয়ে যাবা লব্ধির মান। আমি একটু করি, √126 11.224, 11.22। দেখো সি নাম্বার অপশনটাই উত্তর, 11.22। একেবারে সিম্পলেস্ট ওয়েতে আমরা বের করে ফেলছি 11.22। তারপর দেখো নৌকাটির ক্ষেত্রে কোনটি প্রয়োজন? এই যে নৌকাটি, সো ওপি বরাবর নৌকাটি অগ্রসর হবে না, কখনোই না। ও কিউ বরাবর নৌকাটি অগ্রসর হবে, কখনোই না। নৌকাটি খালের মাঝে স্থির থাকবে, তাও না। খালের মাঝ বরাবর নৌকাটি অগ্রসর হবে, ইয়েস, ডি নাম্বারটা উত্তর। খালের মাঝ বরাবর নৌকাটি অগ্রসর হবে, কারণ লব্ধি বরাবর যাবে, লব্ধি বরাবর যাবে। পরের প্রশ্নটা যদি দেখি, দেখো আই প্লাস জে ডট কে এর মান কি হবে? আই প্লাস জে ডট কে, এটা আমি যদি একটু খেয়াল করি, একটু বোঝার চেষ্টা করো। আই প্লাস জে মানে কি লিখতে পারি? আই ডট কে প্লাস জে ডট কে, তাই না? আই ডট কেও 0, জে ডট কেও 0, তো আলটিমেটলি কি আসে? রেজাল্ট 0। পরে দেখো আই এবং জে যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কি? দেখো আই আর জে যে তলে অবস্থিত তার লম্ব একক ভেক্টর হচ্ছে মনে করো আমাদের আই ক্রস জেই হবে, বুঝতে পারছো? তার লম্ব একক ভেক্টর কি হবে? আই ক্রস জেই হবে, ঠিক আছে? একেবারে সিম্পল। তখন নিচের কোন ভেক্টরটি এক্স অক্ষের সমান্তরাল? কোন ভেক্টরটি এক্স অক্ষের সমান্তরাল? তো চেক করা লাগবে আর কি, চেক করা লাগবে। সো এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে ফাইনাল রেজাল্টটা মানে আই আসতে হবে আর কি। তো আমি যদি দেখি আই, এই যে বি নাম্বার অপশনটা, আই ক্রস কে, ঠিক আছে? ও সরি, এইভাবে না তো। আই ক্রস জে কত আসে? আই ক্রস জে একটু খেয়াল করো, আই ক্রস জে কি আসে? কে আসে। আর কে এর সাথে ক্রস কে যদি করো, আলটিমেটলি কে ক্রস কে কত আসবে? কে ক্রস কে হচ্ছে 1 আসবে, সরি 0 আসবে। কে ক্রস কে কত আসবে? 0 আসবে, 0। তো এটা অ্যান্সার না। তারপর দেখো কে ক্রস জে, কে ক্রস জে আমি কি লিখতে পারি? কে এর পরে জে আসবে, সো আই ক্রস জে আসে, আই ক্রস কে আসে, আলটিমেটলি জে, এটাও অ্যান্সার না ঘ নাম্বারটা। আই ক্রস জে একটু খেয়াল করো, আই ক্রস জে কি আসে? আই ক্রস জে আসে কে, কে এর সাথে ক্রস জে করলে কত আসে? কে ক্রস জে হচ্ছে আমাদের আলটিমেটলি আই আসে। সো এই যে গ নাম্বার থেকে আমরা আই পাচ্ছি সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। উত্তরটা কি আমাদের গ নাম্বারটা।
সো পরেরটা তো একেবারে ইজি, দেখো জে ক্রস কে, ঠিক আছে, জে ক্রস কে, জে ক্রস, একটু বোঝার চেষ্টা করো। তুমি আগে জে ক্রস কেটা সলভ করবা, তুমি আগে কি করবা, জে ক্রস কেটা সলভ করবা। দেখো জে, জে এর পরে কি কে, জে ক্রস কে কত আসবে, জে ক্রস কে আসবে আই, তো জে ক্রস আই কত আসবে, জে ক্রস আই হচ্ছে মাইনাস কে, জে ক্রস আই কত মাইনাস কে। কেন মাইনাস কে আসলো, কারণ হচ্ছে জে এর পরে কে আসার কথা ছিল, সিরিয়াল ব্রেক হয়েছে আর কি, এই কারণে মাইনাস কে হয়ে গেছে। তারপর দেখো আই জে প্লাস কে ক্রস কে সমান সমান কত, জে প্লাস কে, একটু বোঝার চেষ্টা করো, এটাকে আমি এইভাবে লিখতে পারি, জে ক্রস কে প্লাস কে ক্রস কে, তাই না। সো জে ক্রস কে তো আমাদের হচ্ছে মনে করো কি আসে, জে ক্রস কে, জে ক্রস কে হচ্ছে আই আসে, আর কে ক্রস কে তো জিরো আসে। আলটিমেটলি আমি বলতে পারি উত্তরটা কি আই, বি নাম্বারটা, উত্তরটা কি আই, বি নাম্বারটা। একেবারে অনেকেই হচ্ছে আমার আগে সলভ করে ফেলতেছো আমি জানি, বাট হচ্ছে একসাথে সলভ করলে কি হয়, প্র্যাকটিস হয়ে যায় একসাথে সলভ করে। তারপর দেখো নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে, একেবারে ইজি একক ভেক্টরটা, কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে সেটার একক ভেক্টর পাই। অনেকে ডিও দাগায় দেয়, মনে রাখবে একক ভেক্টরের উপরে কিন্তু এই ক্যাপটা দিতে হবে, ক্যাপটা দিতে হবে। তারপরে দেখো ওয়াই অক্ষের সাথে ভেক্টরের উৎপন্ন কোণ, দেখো একটা ভেক্টর দেওয়া আছে, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণটা কত, দেখো এখানে ওয়াই অক্ষের কোনো সহগই নাই, জেই নাই আর কি, জে এর সহগ কত, জিরো। সো ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কত হবে, 0 ডিগ্রি হবে। ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণটা কত হবে আমাদের, 0 ডিগ্রি হবে। পরের প্রশ্নটা যদি দেখি, এম ও এন ভেক্টর গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর কোনটা। সো এম ও এন এর লম্ব হবে হচ্ছে এম ক্রস এন, ঠিক আছে। এখন এম ও এন এর যে তলটা, এটার যে লম্বটা এম ক্রস এন। এখন হচ্ছে তুমি যদি এটার একক ভেক্টর বের করতে চাও, এটার মান দিয়ে ভাগ করবা, এম ক্রস এন এর মান দিয়ে ভাগ করে দিবা, তাইলেই হচ্ছে লম্ব একক ভেক্টরটা পেয়ে যাবা। সো উত্তরটা কি, এ নাম্বারটা, উত্তরটা কি আমাদের এ নাম্বারটা। পরের প্রশ্নটা যদি যাই, 2i প্লাস 3 যে একটা ভেক্টর, নাইস। তো এইখানে হচ্ছে এই ভেক্টরটার মান কত, এই ভেক্টরটার মান 13, হ্যাঁ হ্যাঁ 13 বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে 2 কে স্কোয়ার করলে 4, 3 কে স্কোয়ার করলে 9, 9 4 13, এক নম্বরটা সঠিক। পরেরটা যদি দেখি, এক্স ওয়াই সমতলে অবস্থান করে, ইয়েস এক্স ওয়াই, আই মানে এক্স, জে মানে ওয়াই, জেড অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ অবশ্যই জেড অক্ষের সাথে এক্স ওয়াই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, উত্তরকে 1 2 3 তিনটেই সঠিক। পরেরটা দেখি, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে আই ডট জে, আই ডট কে, কে ডট আই 0, এটা রাইট। আই ডট আই, জে ডট জে, কে ডট কে 1, এটাও রাইট। আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে 0, এটাও রাইট, অর্থাৎ 1 2 3। দ্যাটস অল ফর টুডে। সো তোমরা হয়তো বা এনজয় করেছো ক্লাসটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে, ছড়িয়ে দিবে।